একটি মাহফিলে ভিডিও করার ক্যামেরা থাকার কারণে একজন মুরব্বী আলেম আরেকজন আলেমকে স্টেজে দুইবার চড় মেরেছে। আসসালামু আলাইকুম দর্শক, মামুনুল হক সাহেব হুজুরের এই ব্যাপারে একজন ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরে ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কি বলেছে দর্শক সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে দর্শক, সেনা প্রধানের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, সর্বপ্রথম আমরা দেখে আসি ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কি বলেছে। একটা প্রশ্ন এসেছে, একটি মাহফিলে ভিডিও করার ক্যামেরা থাকার কারণে একজন মুরব্বী আলেম আরেকজন আলেমকে স্টেজে দুইবার চড় মেরেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব সমালোচনা হচ্ছে। আপনার এই ব্যাপারে মতামত কি? দেখুন, মুরব্বী যেটা করেছে তার অধীনস্থ আলেমের উপর, এটা নিয়ে আমি বেশি কিছু বলতে পারি না যদি সম্পর্কটা হয় ওস্তাদ ছাত্র। তবে প্রকাশ্যে এই ধরনের কাজ খুবই দৃষ্টিকটু। ইসলামের হুকুম কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে আমাদের ছোটদেরকে স্নেহ করলো না আর বড়দেরকে সম্মান করলো না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অথবা আমি শিক্ষক, তার মানে এই না আমি আমার ছাত্রকে প্রকাশ্যে মারব। এটা সুন্নাহের খেলাফ কাজ। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় হচ্ছে, অনেক সময় উস্তাদকেও ছাত্রের বয়স কম হলে সম্মান দিতে হয়। সম্মান, আমি আমার নিজের জীবনে একটা কথা শোনাই। ঢাকাতে এক প্রখ্যাত মাদ্রাসায় আমি মেশকাত পর্যন্ত পড়েছি, নাদওয়াতে যাওয়ার আগে, দারুল উলুম করাচি যাওয়ার আগে। একবার সেখানে আমি গেলাম, আমার প্রিয় মাদ্রাসা, আমি যাব না, যে আমি বড় বিপদে পড়লাম। মাদ্রাসার যিনি প্রিন্সিপাল মোহতামিম, উনিও প্রখ্যাত আলেম, আবুল হাসান নদভী রহমতুল্লাহর খলিফা। তো তিনি আমাকে ওনার কামরায় নিয়ে যে ওনার বসার চেয়ারে আমাকে বসাই দিচ্ছে, আর উনি আমার পাশে বসেছে। কিরকম বিব্রতকর অবস্থা! আমার শিক্ষক, উনি আমাকে পড়িয়েছেন, উনি ওনার চেয়ারটায় আমাকে বসায় উনি পাশে বসে গেছে, আর আমি বসি আর উঠি। একটা কিরকম অবস্থা না এটা? আমার উস্তাদ উনি আমাকে ওনার পাশের চেয়ারে দিলে মোটামুটি বসা যায়, এখন ওনার চেয়ারে আমাকে বসায় উনি পাশে বসে গেছে। আর সমস্ত বড় বড় শিক্ষক যারা মুহাদ্দিস, মুফাসসির, সিনিয়র শিক্ষক, সব আশেপাশে বসে আছে। শিক্ষকদের মধ্যে আমার শিক্ষকও আছে তখনকার ওই সময়। এটা হচ্ছে ছাত্রের প্রতি স্নেহ। শিক্ষক হওয়ার মানে এই না আমি ছাত্রকে যখন তখন যে ধরনের আচরণ করব। দুই, ভিডিওর বিষয়টা কি? এটা একটা বিষয়। এই যে ক্যামেরাতে ছবি তোলা, ক্যামেরা, প্রথম তো হচ্ছে ক্যামেরায় ছবি তোলা কি? এটা একটা প্রশ্ন না? ক্যামেরায় ছবি তোলা, ওলামায়ে আরব বলে ক্যামেরায় ছবি তোলা জায়েজ। তারা বলেন এটা হচ্ছে হাবসুজ্জিল, ক্যামেরা ছায়াটাকে আটকায়। আর ছবি যেটাকে শরীয়তে যে ছবিকে হারাম করা হয়েছে ওটা হচ্ছে তাখলিকে তাসওয়ির, ছবি অঙ্কন করা হারাম। অঙ্কন করা কি? তাখলিকে তাসওয়ির, ছবি অঙ্কন করা হারাম চার মাযহাবে, ওইটা হারাম, ওইটা নস্সে হাদিস দিয়ে প্রমাণিত। তা আহলে আরব বলতে চান ক্যামেরার ছবি তো আর তাখলিকে তাসওয়ির না, ছবি অঙ্কন না, এটা হাবসুজ্জিল, ছায়াকে আটকানো। এই জন্য ওলামায়ে আরব বলেন ক্যামেরায় ছবি তোলা কি? জায়েজ। ওলামায়ে হিন্দ, জনপুর, ফুরফুরা, ওলামায়ে দেওবন্দ, তাদের মতে যে না, ক্যামেরায় ছবি তোলাও হারাম। কারণ ছবি অঙ্কনে হারাম হওয়ার যে সবব, ক্যামেরায় ছবি তুললে ওই সবব পাওয়া যায়। ওইটা হচ্ছে মুহিমিলা শিরক, মানুষকে শিরকের দিকে ধাবিত করে। তারপর আল্লাহর কুদরতের সাথে চ্যালেঞ্জ করা হয়,
এসব কারণে ছবি অঙ্কন করা যেই কারণে হারাম, ক্যামেরায় ছবি তোলা সবব পাওয়া যাওয়ার কারণে ওই একই কারণে কি হারাম। এই ক্ষেত্রে আমি ওলামায়ে হিন্দ, জনপুর ফুরফুরা ওলামায়ে দেওবন্দের ফতোয়ার সাথে একমত যে হ্যাঁ, বিনা কারণে ক্যামেরায় ছবি তোলাও কি হারাম। হারাম মানে মাকরু তাহরিমা। মাকরু ভিডিওটা হচ্ছে মুবাহ, জায়েজ, কারণ এটা স্টিল না, এটা চলন্ত। এখন যদি বলেন ভিডিওতেও করাও হারাম, তাহলে আপনি আপনার চেহারা আয়নাতে কেমনে দেখবেন? কথা বলেন। ঠিক আছে, ভিডিওটা হচ্ছে চলন্ত, এই জন্য ক্যামেরায় ছবি তোলা হারাম যে সবব পাওয়া যায়, তাখলিকে তাসওয়িরের কারণে যে সবব পাওয়া যায়, ভিডিওতে হারাম হওয়ার ওই সবব নাই। এজন্য ওলামায়ে আরাব, ওলামায়ে হিন্দ, আমাদের উস্তাদ আল্লামা তাকি উসমানীর মতেও ভিডিওটা মুবাহ। এটা কি? এটা হারাম হবে কখন? হারাম কাজের ভিডিও করলে। সিনেমার ভিডিও হারাম, ওয়াজের ভিডিও, গ্লাসে কেউ হারাম বলবে? গ্লাসে মদ খাওয়া কি, শরবত খাওয়া হালাল, ব্যবহারের উপর হারাম হালাল। ক্যামেরাটা হারাম, আর ভিডিওটা এটা হচ্ছে চলন্ত, এটা ওয়াজের ভিডিও জায়েজ, আর হারাম কাজের ভিডিও না জায়েজ। অতএব এইরকম একটা বিষয় নিয়ে সবার সামনে এইরকম না করাটাই উচিত ছিল, কারণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি সেনাপ্রধান কি বলেছে। দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে দেশ জাতির কাছে এবং আপনাদের কাছে আমার অঙ্গীকার। সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার বলে মন্তব্য করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদর দপ্তরে এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা, অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাপ্রধানের ভাবনার কথা উঠে এসেছে। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। সেনাপ্রধান বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি। তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব। যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমাদের কাজটা সম্পন্ন করেছেন, এখন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে, আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব। রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা, সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। যে কোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি। আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার এবং আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয়, সৈনিকদের যদি সাময়িক অসুবিধাও হয়, তারপরেও সরকারকে সহযোগিতা করে যাব। দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব। এই জাতির জন্য, দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি। দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। সেনাপ্রধানের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।